কবিগুরু মানে বোলপুরের শান্তিনিকেতন। বোলপুরের শান্তিনিকেতন মানে কবিগুরুর স্মৃতি বিজড়িত কিছু স্থান। যারা আমার মতোই শান্তিনিকেতনকে ভালোবাসেন এবং শান্তিনিকেতনের এই সৌন্দর্যের প্রেমে পড়েন, তারা দৌড়ে আসেন একবার নিজের চোখে শান্তিনিকেতনকে দেখার। এই সৌন্দর্য ভাষায় অবর্ণনীয়, এই মাধুর্য কথায় অবর্ণনীয়। আমরা যারা শান্তিনিকেতন বারবার ছুটে যাই, তারা জানি এর সাথে আমাদের অনেক অনুভূতি, অনেক স্মৃতি, অনেক আবেগ লুকিয়ে থাকে। তাই আমি আজকে আরেকবার আপনাদেরকে শান্তিনিকেতন ভ্রমণ করাবো। মাত্র একদিনে আপনি কিভাবে শান্তিনিকেতন ভ্রমণ করবেন, তারই কথা আমি আমার এই ভিডিওতে তুলে ধরব। চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে পৌঁছে যাই সেখানে। খুব সকাল সকাল যদি যেতে চান, হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস 6:05 ট্রেনে উঠে পড়ুন এবং পৌঁছে যান বেলা 9টার আগে। প্রথমেই পৌঁছে যাবেন সৃজন শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রাম তার সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত। এখানকার স্থানীয় মানুষদের হাতের তৈরি কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। শুধু দুটো চোখ মেলে এই রঙের বাহার আপনি অনুভব করুন আর উপলব্ধি করুন তার সৌন্দর্যকে। একবার ভালো করে গোটা গ্রামটা ঘুরে দেখলে আপনি দেখতে পারবেন যে একটি মানুষের বা কিছু মানুষের সম্মিলিত প্রয়াস কেমন হতে পারে। এত সুন্দর কারুকার্যময় কিছু সৃষ্টি কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সৃজনী শিল্পগ্রামে। তার জন্য আপনাকে 40 টাকার টিকিট কাটতে হবে। সেই টিকিট কেটে আপনি ভেতরে প্রবেশ করবেন। তবে যাদের আইডেন্টি কার্ড আছে এবং যারা ছাত্র, তাদের জন্য অর্ধেক মূল্যে আপনি কিন্তু ভেতরে যেতে পারেন। 40 টাকার বিনিময়ে আপনি দুটো টিকিট পাবেন। তো যারা দুজন যাবেন তারা কিন্তু 40 টাকার বিনিময়ে আপনারা পুরো গ্রামটিকে ঘুরে ফেলতে পারেন এবং দেখে নিতে পারেন এখানকার বিভিন্ন ছোট ছোট হস্তশিল্পের কারুকার্যময় সৃষ্টি। পুরো গ্রামটি ঘুরতে ঘুরতে আপনার কমপক্ষে 1.5-2 ঘন্টা সময় লাগবেই এবং প্রত্যেকটি হাতের তৈরি এই হস্তশিল্পের নিদর্শন আপনি উপলব্ধি করতে পারবেন প্রত্যেক পলকে। তাই একটু সময় নিয়ে এই জায়গাটি খুব সুন্দর করে আপনি ঘুরে দেখবেন। প্রত্যেকটা জিনিস কত নিখুঁতভাবে, কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এদিকে চলে আসো। এর সাথে এই গ্রামের আরেকটি সৌন্দর্য হচ্ছে গ্রামের প্রকৃতি। সত্যি কত সুন্দরভাবে প্রকৃতি এই গ্রামটিকে আগলে রেখেছে। এখানে একটি ছোট্ট হস্তশিল্পের আপনি বাজারও বা দোকান দেখতে পারবেন, যেখানে কিছু সংগ্রহশালা থেকে আপনি নিজের পছন্দ মতো কিছু জিনিস কিনতে পারেন। তবে আমি আপনাদের বলবো একটু দাম কষাকষি করে জিনিসগুলো কিনবেন। যেহেতু হস্তশিল্পের জিনিস, তাই আপনাকে একটু তো সাবধান হতেই হবে, কারণ দাম কিন্তু একটু বেশি হবে এবং দাম ওরা বলবেই। তবে আমি আবার এটাও বলছি, আপনারা যদি পারেন এখান থেকে কেনাকাটা না করে আপনারা চলে যেতে পারেন সোনাঝুরি হাটে। তার ভিডিও একটু পরেই আপনি দেখতে পাবেন। সেখান থেকে সোনাঝুরির হাট থেকে আপনি মনের মতো সুলভ মূল্যে অনেক কিছু কিনতে পারবেন। তাই এই গ্রামে বসে এই গ্রামটিকে নিজের দু চোখ ভরে সৌন্দর্যকে উপলব্ধি করুন। এখান থেকে কেনাকাটা না করাই ভালো। চলে আসুন পরের গন্তব্যে। পরের ডেস্টিনেশন সরকার রাজবাড়ি বা বুড়ুল রাজবাড়ি। এই রাজবাড়িটি শান্তিনিকেতনে একটি ঐতিহ্যময় একটি জায়গা, যেখানে কবিগুরুও বেশ কয়েকবার এসেছেন। এই রাজবাড়িটি সকলের জন্য অবাধ প্রবেশ। এখানে যে কেউ এখানে আসতে পারেন, তবে কিছু বিধিনিষেধ আপনাকে অবশ্যই মানতে হবে। সেইগুলো মানলে এই ঐতিহ্যকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের।
তাই আমরা কখনোই এমন কোনো কাজ করব না বা এমন কোনো আচরণ করব না যাতে এখানে একটি কলঙ্কময় ইতিহাস তৈরি হয়। এই যে দালান বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি দুর্গা দালান। এখানে প্রতি বছর দুর্গা পুজো হয়। এখনও সরকার বাড়ির কিছু লোকেরা যারা আছেন তারা আসেন। বর্তমানে এই দুর্গা দালানটি সহ পুরো রাজবাড়িটি সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের কাজে ব্যবহৃত হয়। তাই সিনেমা বা সিরিয়ালের প্রচুর কলাকুশলীরা আসেন এবং এখানে সিনেমার বা সিরিয়ালের শুটিং করে যান। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেবের একটি সিনেমার শুটিং পরাণ যায় জ্বলিয়া মা দুর্গা মায়ের যে গানটি, সেই গানটি কিন্তু এখানেই শুটিং করা হয়েছিল। এছাড়াও বর্তমানে কিছু সিরিয়ালের শুটিংও এই রাজবাড়িতেই কিন্তু হয়েছে। এর পরবর্তী গন্তব্যস্থল আমার কুটির। আমার কুটির একটি বেসরকারি সংস্থা, যেটি এখানকার রবীন্দ্র স্মৃতিকে তারা কিছুটা মিউজিয়ামের মাধ্যমে সংরক্ষিত করে রেখেছে। এখানে বিভিন্ন ইউনিট বা ভাগ আছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান এখানে কবির স্মৃতি বিজড়িত সেই ছোট্ট নদী কোপাই বা শাল, এই ঠিক আমার কুটিরের পাশ দিয়েই বয়ে চলেছে। এই কবি এই নদীর পাশে হয়তো বসে লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। সত্যি এই ছোট নদীকে আমরা কিন্তু সেই ছোট্ট থেকেই দেখে আসছি। এই নদী আমাদের খুব পরিচিত, তাই আমরা যারা ভালোবাসার টানে ছুটে আসি এই নদীর চারিদিকে রবীন্দ্র গন্ধের যেন ছোঁয়া পায়। রবীন্দ্রনাথ এই নদীর ধারে হয়তো বসে কত কবিতা লিখেছেন, কত বিকেল কত সন্ধে কেটে গেছে তার এই নদীর দিকে চেয়ে চেয়েই। তাই তো অবাক হতে হয়, এই সময় এই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই এক প্রকার অনুভূতি অনুভব করতে পারবেন। এই রাস্তা ধরেই রবীন্দ্রনাথ একসময় হেঁটেছেন, এই নদীর পাড়েই রবীন্দ্রনাথ দাঁড়িয়েছেন এবং দু চোখ মেলে এই নদীকে দেখেছেন। তখন নদী কিন্তু সে তার সৌন্দর্যের জন্য কবির কবিতায় বারবার ফিরে আসতো। এই সেই কোপাই বা শাল নদী। পরবর্তী ঘোরার জায়গা সোনাঝুরি হাট, যেটি শান্তিনিকেতনের একটি ঐতিহ্যময় হাট। এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সূর্যের আলো থাকাকালীন প্রাকৃতিক আলোর মধ্যে সৌন্দর্যের মধ্যে এই হাট কিন্তু আপনি দেখতে পাবেন।
যেখানে কত পসরা নিয়ে বসে আছে, কত বিচিত্র রকমের জিনিস আপনি সেখানে লক্ষ্য করবেন। কি না পাওয়া যায়, সমস্ত পোশাক থেকে শুরু করে আহারাদি থেকে শুরু করে সমস্ত রকম পোশাক, খেলনা, বিভিন্ন বুটিকের জিনিস, হাতের তৈরি হস্তশিল্পের বিভিন্ন নিদর্শন আপনি কিন্তু এই সোনাঝুরি হাটে অবশ্যই পারবেন। তো যারা শান্তিনিকেতন আসার প্ল্যান করছেন, আমি তাদের বলবো শনিবার বা রবিবার এই দুটো দিন যেহেতু হাটে প্রচুর লোকে আগমন ঘটে, প্রচুর ভিড় হয়, তাই আপনারা এই দুটো দিনকে একটু এড়িয়ে যাবেন। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে আসার চেষ্টা করবেন এবং যদি আসেন তখন অবশ্যই এই হাটটিকে এবার ঘুরে যাবেন। আপনার মন কিন্তু ভরে যাবে। কেনাকাটা করুন বা না করুন, শুধু ঘুরে ঘুরে এই হাটটির সৌন্দর্য, এখানকার মানুষের কথাবার্তা, রীতিনীতি, এখানকার ঐতিহ্যকে আপনি যদি স্পর্শ করতে পান, সেই স্পর্শের মাধুর্যতা আপনাকে আরও ছুঁয়ে যাবে। তাই আমার বিশেষ অনুরোধ, যারা আসবেন তারা এখানে এসে কেনাকাটা করুন বা ঘুরে দেখুন। অবশ্যই শান্তিনিকেতনের ঐতিহ্যকে একবার নিজের চোখে দেখে যান, দেখবেন আপনি একটুও বিষাদ হবেন না, আপনি একটুও কিন্তু আপনার সময় নষ্ট হবে না। তাই যারা চাইছেন তারা অবশ্যই শান্তিনিকেতন ট্যুর করলে এই সোনাঝুরি হাটকে অবশ্যই তার মধ্যে রাখবেন। এটি কিন্তু একটি উল্লেখযোগ্য স্থান এবং শান্তিনিকেতনের ঐতিহ্যকে তুলে ধরেছে এই স্থানটি। সকল আনন্দের মধ্যেই একটা যেন কোথাও বিষাদের সুর জড়িয়েছিল, যেটি দেখে আমার মন ভারাক্রান্ত হয়ে গেছিল। কারণ এখানকার বিশ্বভারতী ক্যাম্পাস এখন সাধারণ পর্যটকদের জন্য নিষিদ্ধ। এখানে অনেকগুলো জায়গা, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কিছু স্থান, ছাতিমতলা থেকে শুরু করে প্রার্থনা ঘর থেকে শুরু করে সবই কিন্তু আজকে বন্ধ। আপনাকে বাইরে দাঁড়িয়েই ভেতরের সেই সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে। যদিও ভেতরে গিয়ে নিজের চোখে দেখার বা নিজের স্থানটিকে বসে নিজের অনুভূতিটিকে আরও ভালোভাবে প্রগাঢ় করার সুযোগ আপনি পাবেন না। তাই মন খারাপ হয়ে যায় যখন বিশ্বভারতীর এই ক্যাম্পাসগুলিকে বন্ধ দেখি বাইরের থেকে। কিছু করার নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য তারা অনেক কিছু যেন মিস করে যাচ্ছে। এই সৌন্দর্যকে তারা চোখে কখনো দেখতে পারবে না, এই সৌন্দর্যকে তারা কখনো উপলব্ধি করতে পারবে না। রবীন্দ্রনাথের সেই সৃষ্টি, রবীন্দ্রনাথের সেই ভাবনা চিন্তাকে তারা হয়তো কখনো রিলেট করতে পারবে না নিজেদের সাথে। তাই মনটা আমার খুবই বিষণ্ণতায় ভরে গেছিল, কিন্তু কিছু করার নেই। একদিন না একদিন তো এটা হওয়াই ছিল। কোভিডের পরবর্তী স্থান থেকে এই জিনিসটি কিন্তু হয়েছে। শেষ পর্যন্ত আমরা পেয়েছিলাম পৌষ মেলা, যেটি কিন্তু শান্তিনিকেতন বেড়ানোর সাথে সাথে একটি আলাদা মজাদার জিনিস, যেটি কিন্তু একটি পরম প্রাপ্তি বলে আমার মনে হয়েছিল। সেই পৌষ মেলার ভিডিও আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখেছেন। যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে এক্ষুনি পৌষ মেলার ভিডিওটি দেখে নিন। এই পৌষ মেলার যে কী স্বাদ, কী মজা, কী আনন্দ, কী ভালোবাসা, সব কিছু কিন্তু আপনি পাবেন। যদিও গত কয়েক বছর কোভিডের কারণে পৌষ মেলা কিন্তু বন্ধ হয়েছিল, তবে এবছর বিশ্বভারতী কিন্তু পৌষ মেলা করতে তারা অনুমতি দেয় এবং তাই সেই মাঠেতেই, পূর্বপল্লীর মাঠেতেই পৌষ মেলা চলছে। এখন হয়তো সমাপ্তি হয়ে গেছে, তবে পরের বছর কখনোই কিন্তু আপনি শান্তিনিকেতন ট্যুরে গেলে পৌষ মেলাটিকে মিস করবেন না। সত্যি এক আলাদা রকমের অনুভূতি আপনি অবশ্যই কিন্তু পাবেন।
সর্বশেষে আমি আপনাদের বলবো, আপনারা বোলপুর শান্তিনিকেতনে যে রেলওয়ে স্টেশন আছে, সেই বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে একটি মিউজিয়াম, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক রেল মিউজিয়াম, যার নাম গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। আপনারা একটুখানি সময় নিয়ে অবশ্যই এই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়টি দেখে আসবেন। ভেতরে ক্যামেরা বা ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরে কিছু জিনিস আপনাদের দেখাতে পারলাম না। তবে একদম রেল বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ঠিক উল্টো দিকেই এই রেল সংগ্রহালয়, যেটি খোলে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তাই আপনারা সময় নষ্ট না করে অবশ্যই এটা দেখে নেবেন। তারপরে কি সেই ট্রেন ধরে বাড়ি ফিরে আসা। তাই আপনারা চলে আমার সাথে আবার আমরা ফিরে যাই আবার নিজেদের গন্তব্যস্থলে। এভাবেই শান্তিনিকেতনকে টাটা বলে বাড়ি ফিরে এলাম। যারা এভাবেই আমার সাথে ট্যুরটি করতে চাইছেন, তারা কিন্তু একদিনের ট্যুরে আপনারা এইভাবে গোটা শান্তিনিকেতনকে দেখতে পারেন। আর যারা ভাবছেন 1 দিন বা 2 দিন থাকবেন, তাদের জন্য বিভিন্ন রিসর্ট তো খোলাই আছে। আপনারা আসুন, এখানে হোটেল বা রিসর্ট বুক করুন এবং একটা রাত কাটিয়ে যান এই শান্তিনিকেতনের বুকে। সত্যি এই শান্তিনিকেতনকে ছেড়ে বাড়ি ফেরার ইচ্ছে একদমই কিন্তু ছিল না। তাই কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। যদি মন চায় কখনো আবার শান্তিনিকেতনে ফিরে আসবো, আবার সেই শান্তিনিকেতনের সৌন্দর্যকে উপলব্ধি করব।